স্টুডেন্ট লাইফে শিক্ষা প্রতিষ্ঠান বনাম শিক্ষা প্রতিষ্ঠান রেষারেষি, মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া, এগুলো কম বেশি আমরাও এক্সপিরিয়েন্স করেছি। কিন্তু এই যে সুপার সানডে, মেগা মানডে, এরকম ধামাকা ইভেন্ট খুলে একটা সংঘবদ্ধ ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের দুইটা রিনাউন্ড শিক্ষা প্রতিষ্ঠানকে কমপ্লিট ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। এই ধরনের ঘটনা আমাদের জাতীয় জীবনে এর আগে কখনো ঘটেছিল? জেনজি কি হঠাৎ করেই সহিংস হয়ে উঠছে? অ্যাগ্রেসিভনেস, ধ্বংসাত্মক প্রবণতা, মব ভায়োলেন্স, এই ধরনের ঘটনা থেকে এদেরকে বের করে নিয়ে আসার কোনো পথই কি খোলা নেই? আমাদের দেশের প্যারেন্টদের একটা বড় অংশের ধারণা হলো আমার সন্তান যা মন চায় করুক, মরুক বাঁচুক, তার একাডেমিক পারফরমেন্সটা ঠিক থাকলে আমি খুশি। তো এই প্যারেন্টদেরকে আমি একটা বিশাল বড় দুঃসংবাদ দিতে যাচ্ছি। 300 এইচএসসি স্টুডেন্টের উপরে 2023 সালে করা একটা গবেষণায় দেখা গেছে যেসব স্টুডেন্ট এই ধরনের ভায়োলেন্সের সাথে যুক্ত, তাদের একাডেমিক পারফরমেন্সে এটার ইম্প্যাক্ট কিন্তু খুবই নেগেটিভ। আর এটা হওয়াটাও খুবই যৌক্তিক, কারণ যখন একজন স্টুডেন্ট তার পড়াশোনায় ফোকাস রাখতে পারেন না, বিভিন্ন অস্থিরতা কাজ করে, নানান রকম চিন্তা তার মাথায় এসে ভর করে, তখন কিন্তু তার পক্ষে একাডেমিক রেজাল্টটা ভালো করা খুবই ডিফিকাল্ট। আপনি একটা পুকুরের কথা চিন্তা করেন, সেখানে আপনি যদি একটা ঢিল ছুঁড়ে মারেন তাহলে কি হবে? একটা তরঙ্গ সৃষ্টি হবে, সেই তরঙ্গটা পুকুরের সারা পানির সারফেসে কিন্তু ছড়িয়ে যাবে। সেখান থেকে পুকুরের সারফেসটা আবার স্বাভাবিক অবস্থায় আসতে একটা সময় কিন্তু দরকার। এই জন্য শুধু স্টুডেন্ট না, যে কোনো মানুষই যদি তার কাজে 100% ফোকাস ধরে রাখতে চান, তাহলে বিভিন্ন আননেসেসারি উত্তেজনা সৃষ্টিকারী কাজগুলো পরিহার করা দরকার। আপনি যদি শুধুমাত্র ফোকাসের উপর একটা ডিটেল সাইকোলজিক্যাল অ্যানালাইসিস ভিডিও চান, তাহলে কমেন্ট বক্সে লিখুন ফোকাস। গ্রিক দার্শনিক ডায়োজেনিসের মতে মব ইজ দ্য মাদার অফ টাইরান্স, অর্থাৎ মব হচ্ছে স্বেচ্ছাচারিতার জননী। মব শব্দটি ল্যাটিন শব্দ মোবাইল ভালগাস থেকে এসেছে, যার অর্থ দ্য মুভেবল কমন পিপল, অর্থাৎ একটা কমন গ্রুপ অফ পিপল যারা আসলে খুবই অস্থির মানসিক অবস্থায় রয়েছে, যারা কোনো যুক্তি মানার মতো মানসিক অবস্থায় নাই, কিংবা কোনো ঘটনার কনসিকুয়েন্স বোঝার মতন সক্ষমতা সেই মুহূর্তে তাদের নাই। গুস্তাভ লে বনের মতে যখন একজন মানুষ মব জাস্টিস বা মব ভায়োলেন্সের সাথে যুক্ত থাকে, তখন তার মধ্যে সত্য মিথ্যা যাচাই করার আকাঙ্ক্ষা বিন্দুমাত্র থাকে না। এবং আরো মজার ব্যাপার হচ্ছে তার যে বুদ্ধিভিত্তিক ফাংশনটা রয়েছে সেটা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কম কাজ করে। তখন তার বুদ্ধিভিত্তিক চিন্তা করার ক্ষমতা, ক্রিটিক্যাল থিঙ্কিং, সেটা সক্ষমতা খুবই সিগনিফিকেন্টলি লো থাকে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ওই সময় একজন মানুষ কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে। একটা মজার ব্যাপার হচ্ছে মবে অংশগ্রহণ করে করা অন্যায়গুলো নিয়ে হিউম্যান মাইন্ড কিন্তু একটা জাস্টিফিকেশন তৈরি করে, এবং এই জন্য তারা বিভিন্ন কজেশন দাঁড় করে। যেমন হতে পারে যে কোনো একজন ব্যক্তি সে মবে অংশ নিয়ে কাউকে হত্যা করেছে, তার মাথায় তখন কাজ করে যে আমি খুব ভালো একটা কাজ করেছি, কারণ এই লোকটা ছিল অন্যায়কারী বা অত্যাচারী। কিংবা হতে পারে গণভবন লুট করে কারো মনে হতে পারে যে এটা করে আমি খুব চমৎকার একটা কাজ করেছি, কারণ এগুলো জনগণের অর্থ, জনগণের পয়সায় নির্মিত। কিংবা হতে পারে একটা কলেজের কম্পিউটার ল্যাব ভেঙে একটা শিক্ষার্থীর কাছে মনে হতে পারে যে আমি খুব দারুণ একটা কাজ করলাম, কারণ ওই কলেজের শিক্ষার্থীরা আমার কলেজের কমন রুম ভেঙেছিল। এইভাবে প্রতিটা অন্যায়ের পিছনে আমাদের হিউম্যান মাইন্ডে একটা কজেশন দাঁড় হয়, এবং দেখা যায় যে বিষয়টা তখন আমাদের কাছে কম অপরাধ বা কম ভারী বলে আমাদের কাছে মনে হয়। এবং এই অপরাধ প্রবণতাটা কিন্তু একটা বড় অংশের মানুষের মাঝে সমানভাবে ভাগ হয়ে যায়। আর এই কারণেই মবে অংশগ্রহণ করে মানুষের মধ্যে কোনো অনুশোচনা, অপরাধবোধ খুব কম লক্ষ্য করা যায় বা তেমন একটা থাকে না। একটা মব সেটা যখন খুবই লেস অর্গানাইজ হয় তখন সেটাকে আমরা রায়ট বা দাঙ্গা বলে অভিহিত করি। আবার যখন একটা মব সেটা যখন খুব ওয়েল অর্গানাইজড, ওয়েল প্ল্যান্ড হয়, সেটাকে আমরা বলি একটা সংঘবদ্ধ দুষ্কৃতিকারী আক্রমণ বা এরকম কিছু বলা যেতে পারে। সো এই যে মব সেটা কিন্তু বিভিন্ন কারণে তৈরি হতে পারে, সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, রিলিজিয়াস, ইথিক্যাল, নানান অ্যাঙ্গেল থেকে কিন্তু একটা মব ভায়োলেন্স তৈরি হতে পারে।
কিভাবে একটা মব ধীরে ধীরে ভায়োলেন্সের দিকে ধাপে ধাপে আগায়। একটা মব তৈরির প্রাথমিক পর্যায়ে হচ্ছে কোর বিলিফ ফ্রম দ্য এক্সপিরিয়েন্স, অর্থাৎ মানুষ তার অভিজ্ঞতা লব্ধ যে বদ্ধমূল ধারণা হতে পারে, যে বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা, বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাহীনতা, সেখান থেকে মানুষের মধ্যে দুইটা কোর বিলিফ তৈরি হতে পারে যে আমার সাথে যদি কোনো অন্যায় হয় আমি সেই অন্যায়টার একদম সুষ্ঠু এবং সময় উপযোগী বিচারটা যথাসময়ে পাবো না। এরপরে আরেকটা ধারণা তৈরি হয় যে আমি যদি কোনো অন্যায় করি তাহলে সেই অন্যায়টার জন্য সুষ্ঠু বিচার যথাসময় হবে না। এরপরে দ্বিতীয় ধাপে একটা ভ্যালিড সেন্টিমেন্ট তৈরি হয়, সেটা একটা এমন ঘটনা হতে পারে যেটা একটা বিশাল কমিউনিটির বিবেককে নাড়া দিতে পারে। হতে পারে কোনো বন্ধু বা সহপাঠী তার অপচিকিৎসায় মৃত্যু হয়েছে, স্বাভাবিকভাবে তার যে কমিউনিটিটা আছে তারা কিন্তু এই ঘটনা দ্বারা খুবই আক্রোশে ফেটে পড়বেন, তাদের সেন্টিমেন্টে বিষয়টা কিন্তু নাড়া দিতে পারে। এরপর গ্যাদারিং অফ সিমিলার পিপল, অর্থাৎ এই যে কমিউনিটিটার সদস্যরা রয়েছেন তারা একসাথে জড়ো হওয়া, সংঘবদ্ধ হওয়া। এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ডিসকর্ড বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, সো ভার্চুয়ালি কিন্তু অনেক বড় বড় মবগুলো এখন গ্যাদার হতে পারছে এবং তারা একটা প্ল্যাটফর্মে বিভিন্ন জায়গায় অবস্থান করে থাকতে পারছে এবং মবটা অনলাইনে গ্যাদার হচ্ছে, বাস্তবে এসে এক্সিকিউশন আমরা দেখছি। এই কারণে কিন্তু মবের সংখ্যা এখন বাড়ছে। এরপরে রাইজিং অফ এ লিডারশিপ, অর্থাৎ এই মবটার কিছু নেতা তৈরি হয়। এটা কিভাবে হয়? দেখা যায় যে এই মবের সেন্টিমেন্টটার পক্ষে যারা খুব বেশি ভোকাল, যারা খুব বেশি এই সেন্টিমেন্টটাকে অ্যাকনলেজ করছেন, তাদেরকে সবাই সামনে নিয়ে আসে এবং তারা এই মবটাকে একটা নেতৃত্ব দেয়। এরপর ডিরেকশন অফ দ্য মব, অর্থাৎ মবটা কোন দিকে যাবে, মবটা কি ডানে যাবে নাকি বামে যাবে নাকি ইতিবাচক দিকে যাবে নাকি ধ্বংসাত্মক দিকে যাবে। এটা আসলে ডিপেন্ড করে মবের লিডার কিভাবে ক্যারিসমাটিক ওয়েতে মবটাকে নেতৃত্ব দিচ্ছেন তার উপরে। যদি মবের নেতা তিনি যদি ক্যারিসমাটিক লিডার হন, তিনি কি করেন, তিনি সবার যে ইমোশনটাকে বা সেন্টিমেন্টটাকে সেটাকে তিনি অ্যাকনলেজ করেন এবং এর ফলে কি হয়, আস্তে আস্তে সবাই তার প্রতি আস্থাশীল হয়। তিনি যে ডিরেকশনে এই মবটাকে নিয়ে যান সবাই কিন্তু সেদিকে যেতে চেষ্টা করে। আবার তিনি যদি এই কাজে ব্যর্থ হন, তার যদি উপযুক্ত ক্যারিসমাটিক লিডারশিপ কোয়ালিটি না থাকে, তখন দেখা যায় যে মবের মধ্যে থেকে অন্যান্য ব্যক্তি যারা রয়েছেন তারা লিডারশিপে চলে আসেন এবং মবটা কিন্তু তখন মানে একটা বিশৃঙ্খল দিকে রূপ নিতে পারে। আমার মতে জেনজির সবচেয়ে দুর্বল দিক হচ্ছে অন্তঃশাসন শিক্ষা ব্যবস্থার মধ্যে তারা বেড়ে উঠেছে। এখানে কখনো তাদের শিক্ষানীতি বদলে গেছে, কখনো কারিকুলাম চেঞ্জ হয়েছে, কখনো তারা অটোপাসের মাধ্যমে পরের শ্রেণীতে চলে গিয়েছে। এই যে একটা রোলার কোস্টার রাইডের মধ্যে দিয়ে তারা বেড়ে উঠেছে, এর ফলে তাদের মানবিক মূল্যবোধ, জীবনবোধ, কগনিটিভ ডেভেলপমেন্ট, ডিসিশন মেকিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, অ্যানালাইটিক্যাল পাওয়ার, এই জিনিসগুলো আমার মনে হয় প্রকৃতভাবে বিকাশটা ঘটতে পারেনি, যার ফলে তারা যে কোনো একটা সিচুয়েশনে সঠিক রোলটা প্লে করতে ব্যর্থ হচ্ছে। আমি প্রায় বিভিন্ন স্কুলে অ্যাজ এ স্কুল সাইকোলজিস্ট যাই, বিভিন্ন সেমিনারে অংশ নেই, কথা বলি মানসিক স্বাস্থ্য নির্ভর বিভিন্ন বিষয়ে। আমি যে জিনিসটা লক্ষ্য করেছি, আমাদের শিক্ষকরা আসলে অসহায়। তারা লাস্ট লাইক একটা সুপারম্যান ডিউটি পালন করেন। 100 জনের ক্লাসে তারা যখন যান, সেখানে দেখা যায় যে 5 জন মিলে একটা ক্যাওস তৈরি করছে, কিছু শিক্ষার্থী কিছু কমপ্লেন নিয়ে আসছে, আবার কয়েকজন কথা শুনছে না, কয়েকজন আবার দৌড়াদৌড়ি করছে। তো এইটা আসলে কোনো আদর্শ সিচুয়েশন হইতে পারে না। শিক্ষা ব্যবস্থার অন্তঃশাসনতা মানবিক মূল্যবোধের জাগরণ ঘটানোর বিশাল বড় একটা অন্তরায়। গবেষণায় দেখা গেছে শিক্ষার হার যত বাড়ে, শিক্ষা যত বেশি ফলপ্রসূ হয়, অপরাধ প্রবণতাও কিন্তু তত বেশি কমে আসে। যখন আমি টিভিতে দেখছিলাম যে শিক্ষার্থীরা রাস্তায় মব ভায়োলেন্সে নেমে গেছে, আমার মনে হচ্ছিল এই ভায়োলেন্সের সাথে জড়িত প্রত্যেকটা শিক্ষার্থীর উপর একটা গবেষণা হতে পারে, যে আসলে তারা তাদের লাইফে তাদের একাডেমিক বইয়ের বাইরে ফিকশন ধর্মী কতগুলো বই পড়েছে। উপন্যাস, ইতিহাস, গবেষণা কিংবা হতে পারে ধর্মীয় বিভিন্ন রকমের যে সিলেবাসের বাইরের বইগুলো রয়েছে, সেগুলো কি করে, সেগুলো আমাদের মধ্যে মানবিক মূল্যবোধের জাগরণ ঘটায়। এবং গবেষণাও কিন্তু তাই বলছে যে ফিকশন ধর্মী বই যে যত বেশি পড়েছে, তাদের মধ্যে ইমপ্যাথেটিক সেন্সটাও কিন্তু তত বেশি গ্রো করে। তো যেহেতু আমাদের দেশের শিক্ষার্থীরা বর্তমানে ডিভাইস নির্ভর লাইফ লিড করছে, তো দেখা যাচ্ছে যে তারা সিলেবাসের বইগুলো ডিভাইসে পড়ছে, তারা অনেক বেশি ইনফরমেশন গ্যাদার করছে, কিন্তু এই যে জীবনবোধের সাথে একটা জার্নি, যেটা একটা ফিকশন ধর্মী বই তার জীবনে পথ চলায় অনেক বেশি সম্ভব করে তোলে, সেটা কিন্তু আসলে ডিভাইস নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে সে গেইন করতে পারছে না। আবার আরেকটা বিষয় আমার নজরে এসেছে যে রিসেন্টলি
শিক্ষক বনাম শিক্ষার্থী, তারপরে জেনজি বনাম মুরব্বী, এইরকম কিছু ন্যারেশন কিন্তু দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। আমার মতে একটা সমাজের সকল বয়সে সকল পেশার নাগরিকদের আলাদা আলাদা রোল আছে। তো সেই জায়গাটা যখন ভায়োলেট হয় তখন দেখা যায় যে জেনজির মধ্যে প্রচুর পরিমাণে একটা প্রবণতা কাজ করে যে আমি ডিসওবে করতে পারলেই আমি স্মার্ট, আমি যে কোনো কিছুর সাথে ডিসএগ্রি করা মানে সেটা আমার আসলে একটা সাফল্য। আমাদের জেনজির ক্ষেত্রে যে জিনিসটা আমি লক্ষ্য করি যে তাদের ইমোশনগুলো আসলে খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এবং তারা আসলে একটা ইমোশনে খুব বেশি সময় স্টেবল থাকতে পারছে না। এটা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং তাদের যে লাইফ স্টাইলটা সেটার মধ্যে কোনো সমন্বয় সাধন করা সম্ভব হয়নি। কে বা কারা এই প্রিভিয়াস গভর্নমেন্টের মধ্যে একটা এমন ন্যারেশন তৈরি করেছিল যে যত বেশি গোল্ডেন এ প্লাস তত বেশি সাকসেস। আমি মনে করি এইভাবে আমাদের শিক্ষা ব্যবস্থার ইভ্যালুয়েশন সিস্টেমটাই নষ্ট হয়েছে। সো এখানে লাখ লাখ এ প্লাস গোল্ডেন এ প্লাস ধারী শিক্ষার্থী তৈরি হয়েছে, কিন্তু তাদের চিন্তা করার সক্ষমতা, তাদের ডিসিশন মেকিং এর সক্ষমতা, তাদের ম্যাচুরিটি আপ টু দা মার্ক পৌঁছাতে পারে। বিপ্লব এবং বিপ্লব পরবর্তী সময় যে মানসিক উত্তেজনা রে, সেখান থেকে আমাদের শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে আসার সুযোগই পায়নি। শুধুমাত্র শিক্ষার্থী না, আমাদের দেশের সাধারণ জনগণ তারাও কিন্তু একটা অস্থিতিশীল সময়ে মানসিক উৎকণ্ঠা, উত্তেজনা, সিদ্ধান্তহীনতা, অনিশ্চয়তা, বিভিন্ন রকম মানসিক প্রভাব দ্বারা কিন্তু তারা প্রভাবিত হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি, যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। দেখেন, একটা বিপ্লব পরবর্তী সময়ে বা গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেখানে যারা নেতৃত্বে রয়েছেন তাদের কাছ থেকে প্রত্যাশিত হচ্ছে জাতীয় ঐক্যের ডাক, তাদের কাছ থেকে প্রত্যাশিত হচ্ছে একটা অভয়। এখানে হিংসা, উগ্রতা, জিজ্ঞাসা এই ধরনের কর্মকাণ্ড কিন্তু মোটেই প্রত্যাশিত না। এটা আরো সিচুয়েশনটাকে ফোর্স করতে পারে। একটা ক্যারিশমাটিক লিডার তিনি কিন্তু মুখে যাই আসে তাই বলে ফেলতে পারেন না। এখানে তার বলা একটা কথা, সেটা তিনি ঢাকায় বসে হয়তো বলেছেন, তাদের দেখা যাচ্ছে একটা প্রত্যন্ত জেলায় পড়ছে, সেখানে হয়তো একটা মব ভায়োলেন্স তৈরি হচ্ছে। ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের সাইকোলজি অফ রিভলিউশন নামে একটা চ্যাপ্টার আছে। এই যে বিপ্লব বা গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব রয়েছে, গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময় তাদের যে লাইফস্টাইল, তাদের যে কথা বলার ধরন, তাদের যে সোশ্যাল স্ট্যান্ডার্ড, সেখান থেকে দেখা যাচ্ছে যে তারা বের হয়ে আসতে পারেন না। এবং এটা হয়তো সারল্যের মাপকাঠিতে ভালো, তবে সময়ের প্রয়োজন বলতে একটা কথা আছে। শুধুমাত্র নেতা বা লিডারশিপ রোলে যারা আছেন তারা না, যে কোনো সাধারণ মানুষের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যদি মানুষ জাজ করে, বিভাজন তৈরি করে, ক্রাইটেরিয়া বানায়, তাহলে কিন্তু আস্তে আস্তে তার জনসমর্থন কমে যেতে পারে, জনসংশ্লিষ্টতা কমে যেতে পারে। একটা নির্দিষ্ট ধরনের মানুষ ছাড়া কারো কাছে তার গ্রহণযোগ্যতা থাকে না, কারণ মানুষ আসলে তখন ইনক্লুডেড ফিল করে না, মানুষ নিজেকে ভ্যালিড ফিল করে না। এটা আসলে মোটেই কাম্য না। প্রশাসনিক কাঠামোর দুর্বলতা ছিল একদম চোখে পড়ার মতো। যেই হসপিটাল থেকে এই ঘটনার সূচনা হয়েছে, সেখানকার অ্যাডমিনিস্ট্রেশন আসলে স্টুডেন্টদের যে অনুভূতি, তাদের যে ক্ষোভ, সেটাকে আসলে সামাল দেওয়ার মতো কোনো বক্তব্য বা সেই জায়গাটার মিটিগেশনের জন্য কোনো পদক্ষেপ নিতে পেরেছিল? এবারে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক বৃন্দ তারা কিন্তু এই ধরনের ক্ষেত্রে একটা প্রভাবক হিসেবে কাজ করে, কিন্তু সাম্প্রতিক সময়ে শিক্ষকদের যে ইমেজ হানি হয়েছে, এখন তারা কিন্তু শিক্ষার্থীদেরকে ভয় পান রীতিমতো। তো তারাও কিন্তু আসলে অনেকটা অসহায়। আবার এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যদি একজন করে সাইকোলজিস্ট থাকতেন, তারাও কিন্তু চেষ্টা করতে পারতেন যে কিছু স্ট্র্যাটেজি তৈরি করে এই ধরনের সিচুয়েশন কিভাবে ডিল করা যায় সেই জন্য একটা প্ল্যানিং। এতে হয়তো সম্পূর্ণরূপে মিটিগেশন হতো না, কিন্তু কিছুটা হলেও ক্ষতি তো কমতে পারত। এরপরে পুলিশ বা সেনাবাহিনী যারাই এখানে এই মব ভায়োলেন্স মোকাবেলা করতে গেছেন, আমি আসলে তাদেরকে দোষারোপ করতে পারছি না, কারণ তারা আসলে উপরের নির্দেশনা অনুযায়ী কাজ করেন। সেখানে তাদের যেমন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তারা সেভাবেই কাজ করেছে, আর তারাও কিন্তু আসলে হার্ড লাইনে যেতে পারেন না এখন। হ্যাঁ, সো এখানে নীতি নির্ধারণী মহল যারা, তারাও আবার ডানে গেলে একটা সমস্যা, বামে গেলে আর একটা সমস্যায় পড়তে হচ্ছে, কারণ তারা তো আসলে স্টুডেন্ট মুভমেন্টের মাধ্যমেই বর্তমান নীতি নির্ধারণী পর্যায়ে এসেছেন। তো স্টুডেন্টদের এগেইনস্টে হার্ড লাইনে যাওয়াটা তাদের জন্য খুব ডিফিকাল্ট। তো এই যে প্রশাসনিক কাঠামোর একটা দুর্বলতা, যেটাকে আমি রিয়েলিটি বলি আর যেটাকে আমি একটা ফ্যাক্ট বলি, সেটার কারণে কিন্তু চেইন রিঅ্যাকশনের মতন একেবারে পুরো সিস্টেমটা ভেঙে পড়েছে, চেইন অফ কমান্ডটা ভেঙে পড়েছে, যার ফলে যতক্ষণ মন চাইছে স্টুডেন্টরা সেখানে মব ভায়োলেন্স করেছে,
কেউ তাদেরকে ফেরাতে পারেনি, কেউ তাদেরকে বাধা দিতে পারেনি। আমাদের দেশের শিক্ষার্থীরা মানসিকভাবে কি অবস্থা আছে? আঁচল ফাউন্ডেশনের একটা গবেষণায় দেখা গেছে আমাদের শিক্ষার্থীদের 79.9% হতাশার মধ্যে দিন কাটাচ্ছেন এবং এদের মধ্যে 52.4% তাদের মধ্যে কিন্তু সুইসাইডাল আইডিয়েশন আছে। সো একটা লার্জ নাম্বার অফ স্টুডেন্টস তাদের মধ্যে কিন্তু একটা সিভিয়ার লেভেলের ডিপ্রেশন দেখা যাচ্ছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই গবেষণাটা প্রকাশিত হয়েছিল 7ই জুন 2024 এবং এর পরবর্তী স্টুডেন্ট মুভমেন্ট, সেখানে বিভিন্ন অপরিণত সিদ্ধান্ত, অনাকাঙ্ক্ষিত কথাবার্তা, সেগুলোর ফলাফল কিন্তু আমরা দেখেছি যে এই হতাশার মধ্যে কিভাবে আগুনে ঘি ঢালার মতো কাজ করেছে এবং একটা পট পরিবর্তনের একদম মেইন রোলে কিন্তু শিক্ষার্থীরা ছিলেন। তো এই পট পরিবর্তন পরবর্তী সময়ে শিক্ষার্থীদের যে মানসিক স্বাস্থ্য ইস্যুগুলো রয়েছে, তাদের যে হতাশাটা রয়েছে, সেটা মিটিগেট করতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। দেখেন, একজন মানুষ যখন হতাশ থাকেন, তিনি যখন ফ্রাস্ট্রেটেড থাকেন, তখন তার মধ্যে কিন্তু ডিস্ট্রাকটিভনেস কাজ করার সম্ভাবনা আছে। গবেষণায় দেখা যাচ্ছে যে একজন হতাশ মানুষের মধ্যে ভায়োলেন্ট হওয়ার সম্ভাবনা একজন হতাশ নয় এমন মানুষের তুলনায় 3 গুণ বেশি। আমাদের দেশের শিক্ষার্থীরা নেগেটিভিটি, হতাশা, ফ্রাস্ট্রেশনের একটা রোলার কোস্টার রাইডে তাদের শিক্ষা জীবনটা কাটিয়ে দেয়। এই সিস্টেমটাই আসলে এমন যে এখানে তাদের মধ্যে নেগেটিভিটি না এসে পারে না। আপনি জাপানের একজন শিক্ষার্থীর গ্রোন আপটা দেখেন, তারা কিন্তু অনেক বেশি ডিসিপ্লিন ওরিয়েন্টেড। তাদের শিক্ষা ব্যবস্থায় রেসপেক্ট, হায়ারার্কি এবং অথরিটির প্রতি সম্মান এবং স্ট্রিক্ট ডিসিপ্লিন ফলো করার বিষয়ে তাদেরকে আস্তে আস্তে সেভাবেই বড় করা হয়। কিন্তু আমাদের কালচারে ডিসিপ্লিন মেনে চলাটাকে আমরা আতেলগিরি মনে করি। কেউ যদি ডিসিপ্লিন থাকতে চায়, কেউ যদি পড়াশোনাকে তার লাইফের প্যাশন মনে করে, ভালো কাজের সাথে ইনভলভ থাকতে চায়, বই পড়ার সাথে ইনভলভ থাকতে চায়, আমরা কিন্তু তাকে খুব একটা পাত্তা দিই না বা খুব একটা পজিটিভ মনে করি না, বরং তাকে বিভিন্নভাবে ইনসাল্ট করা হয় আমাদের কালচারে। সো এইটা থেকে আমার মনে হয় যে নেগেটিভ ওরিয়েন্টেড একটা চিন্তাধারা আমাদের স্টুডেন্টদের মধ্যে তৈরি হতে পারে। দেখেন, জাপানের একটা স্টুডেন্ট একটা শিক্ষা প্রতিষ্ঠান ভাঙা তো দূরের কথা, রাস্তায় একটা চিপসের প্যাকেট দেখলেও সে কিন্তু গিয়ে ডাস্টবিনে ফেলে দিবে। তার মধ্যে এই মনোভাবটা তৈরি হয়েছে কারণ সে শৈশব থেকে দেখেছে ডিসিপ্লিন সেখানে ইম্পোর্ট করা হয়, ডিসিপ্লিন সেখানে রিওয়ার্ডেড হয়। আর আমাদের কালচারে আমরা দেখি যে ক্যাওটিক না হলে, ভোকাল না হলে, নিজের ইস্যু নিয়ে খুব বেশি সমস্যা না তৈরি করলে, নিজের দাবিটা আদায় করার জন্য রাস্তায় আমরা যদি মুভমেন্ট না করি, তাহলে কেউ কর্ণপাত করে না। আমাদের একটা লাইনে দাঁড়িয়ে একটা টিকিট কাটা বা লাইনে দাঁড়িয়ে একটা কোনো কিছু কেনা, সেখানেও আমরা দেখি যে আমাদের জাতিগতভাবে কিছু ক্যাওস আমরা তৈরি করে ফেলি। আমরা লাইনে দাঁড়িয়ে, সিরিয়ালে দাঁড়িয়ে ডিসিপ্লিন হইতে কোনো কিছু পাইতে অভ্যস্ত না, তাই এইটা যে পাওয়া সম্ভব সেটা আমরা বিশ্বাসও করতে চাই। ঘটনার সূত্রপাতটা কিভাবে হয়েছে? মাহবুবুর রহমান মোল্লা কলেজের একজন শিক্ষার্থী, তার নাম অভিজিৎ হাওলাদার, তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি হয়েছিলেন। বর্তমান সময়ে ডেঙ্গুর প্রকোপ কিন্তু অনেকটাই বেড়ে গেছে, প্রতিদিন শত শত মানুষ আক্রান্ত হচ্ছেন, মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। কিন্তু বিভিন্ন জাতীয় ইস্যুর ভিড়ে এই ডেঙ্গুর প্রকোপ বাড়ার ঘটনাটা কিন্তু আমাদের নজরে আসছে। যাই হোক, দুর্ভাগ্যজনকভাবে তিনি মৃত্যুবরণ করেন। তার সহপাঠীরা অপচিকিৎসা এবং অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ তুলে সেই হসপিটালের সামনে জড়ো হতে থাকে। এখানে হসপিটাল কর্তৃপক্ষ কিভাবে এই ঘটনাটাকে ডিল করেছেন? যে অভিযোগটা এসেছে যে হসপিটাল কর্তৃপক্ষ 10,000 টাকা দিয়ে এই ঘটনাটাকে প্রশমিত করতে চেয়েছেন বা ধামা চাপা দিতে চেয়েছেন। এই ঘটনাটা আমার মনে হয় শিক্ষার্থীদের সেন্টিমেন্টটাকে আরো বেশি উস্কে দিয়েছে। তাদের মধ্যে আগে থেকেই একটা ধারণা থাকতে পারে যে আদৌ এখানে কোনো সঠিক তদন্ত বা বিচার হবে না। এরপর তারা যখন সেখানে জড়ো হচ্ছিলেন, তারা যখন একটা ভায়োলেন্সের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, সেখানে তাদের শিক্ষকরা গিয়েছেন। শিক্ষকরা কি তাদেরকে কোনোভাবে প্রশমিত করতে চেষ্টা করেছেন? এরপর ওই প্রতিষ্ঠানে কি কোনো সাইকোলজিস্ট ছিলেন যিনি এই ধরনের সিচুয়েশনে আসলে কি ধরনের ম্যানেজমেন্ট প্ল্যানিং দরকার, কিভাবে শিক্ষার্থীদের সাথে নেগোসিয়েশন করা দরকার, সেই বিষয়ে একটা যথাযথ প্ল্যানিং শিক্ষকদেরকে দিতে পারেন? যাই হোক, এখানে শিক্ষার্থীরা যখন সহিংস হয়ে উঠলো, তারা হসপিটালে যখন ভাঙচুর চালালো, তখন পার্শ্ববর্তী কবি কাজী নজরুল ইসলাম কলেজ এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা তাদের উপর হামলা চালিয়েছে, এমনটা অভিযোগ পাওয়া গেল। এর ভিত্তিতে কি হলো? এর ভিত্তিতে শিক্ষার্থীরা ওই দুইটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আরো কিছু কলেজের সাথে এক হয়ে সুপার সানডে নামে একটা কর্মসূচি দিয়ে সেই শিক্ষার্থীরা একসাথে জড়ো হয়ে সোহরাওয়ার্দী কলেজে একদম তুমুল
মাত্রায় ধ্বংসযজ্ঞ চালালো। এই যে ধ্বংসযজ্ঞটা তারা চালালো, তার আগে যে সুপার সানডে ইভেন্টটা তারা খুললো, এটা কি কোনোভাবেই আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা জানতে পারলেন না? তারা এক্ষেত্রে কি ধরনের মিটিগেশনের পদ্ধতি নিয়েছিলেন? এই পদ্ধতি যদি তারা নিয়েও থাকেন, সেটাতে আসলে খুব একটা কাজ করেনি, এটা কিন্তু দেখাই যাচ্ছে। যাই হোক, এরপরে সুপার সানডে কর্মসূচির প্রেক্ষাপটে সোহরাওয়ার্দী কলেজ এবং কবি কাজী নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থীরা মেগা মানডে নামে আরো একটা বড় কর্মসূচির ডাক দিলেন এবং সেখানে কিন্তু শত শত শিক্ষার্থী সকাল থেকেই জড়ো হতে থাকলেন। সকল টিভি চ্যানেল সেখানে উপস্থিত হয়ে নিউজ করছিল, ক্যামেরার পাশ দিয়ে শিক্ষার্থীরা লাঠি হাতে জড়ো হচ্ছিলেন। অথচ তাদেরকে মিটিগেট করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা কিংবা দায়িত্বশীলরা খুব কার্যকর কোনো পদক্ষেপ নিয়েছেন এমনটা আমরা দেখতে পাচ্ছি না। এখানে সোহরাওয়ার্দী কলেজের উপাধ্যক্ষ ম্যাডাম, তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে। আমার কলজার বাচ্চারা, আমি তোমাদেরকে একটা সুখবর দিই, মোল্লা কাঁদছে, মোল্লা কাঁদছে, মোল্লা ভয় পেয়েছে। এবং বলা হচ্ছে যে তিনি এই মেগা মানডে কর্মসূচির মানে সহিংসতার উস্কানিটা দিয়েছেন। আমার কাছে আমার অবজারভেশনে যেটা মনে হয়েছে যে তিনি আসলে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য, শিক্ষার্থীদের আবেগের উপরে তার নিয়ন্ত্রণ আনার জন্য এই ধরনের উত্তেজনামূলক কথা বলে থাকতে পারেন। তবে সেটা যে আসলে খুব একটা ফলপ্রসূ হয় নাই, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এরপরে শিক্ষার্থীরা দল বেঁধে মাহবুবুর রহমান মোল্লা কলেজে যায় এবং সেখানে ব্যাপক ভাঙচুর চালায় এবং সেখানকার যাবতীয় বিভিন্ন সামগ্রী, শিক্ষা উপকরণ, ল্যাপটপ, কম্পিউটার, মনিটর, টিভি স্ক্রিন সহ যা তারা পেয়েছে হাতের কাছে, সেগুলোকে নিয়ে তারা চলে আসতে শুরু করে। তো এই ধরনের ঘটনায় আমাদের দায়িত্বশীল ব্যক্তিরা তারা আবার ষড়যন্ত্রের কথাটাও সামনে আনেন। আমি সেটাকে একবারে উড়িয়ে দিচ্ছি না, অবশ্যই একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্রকারীরা যুক্ত হতে পারে, কিন্তু সেই সুযোগটা কিভাবে তৈরি হচ্ছে? একজন জাতীয় ব্যক্তিত্বের অবশ্যই ল এবং হিউম্যান রাইটস এর যে ইন্টারন্যাশনাল প্রিন্সিপাল গুলো আছে, সেগুলোর বাউন্ডারির মধ্যে থেকে কথা বলা দরকার। তা না হলে আন্তর্জাতিক পরিমণ্ডলে এবং স্থানীয় পর্যায়ে আমাদের যে নেগেটিভ ইমপ্রেশন তৈরি হয়, সেটা কিন্তু আমাদের দীর্ঘমেয়াদী ক্ষতি করতে পারে এবং মব ভায়োলেন্সকে আরো বেশি উৎসাহিত করতে পারে। এই মুহূর্তে আমাদের এই ধরনের সিচুয়েশন গুলো থেকে বের হয়ে আসার জন্য যেটা দরকার, আমাদের জাতীয় ঐক্য দরকার এবং আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে প্রতিটা ইস্যুকে ডিল করা দরকার। দীর্ঘদিন ধরে এখানে ক্রিটিক্যাল থিঙ্কিং এর একটা অভাব আমি লক্ষ্য করেছি। যে কোনো বিষয়কে আমরা শুধুমাত্র আবেগ দিয়ে যদি ডিল করতে যাই, সেটি কিন্তু একটা লিনিয়ার থিঙ্কিং এর সূচনা করে। তখন কিন্তু আচরণগুলো অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যায় এবং এই যে ষড়যন্ত্রকারীদের কথা বলা হচ্ছে, তারা কিন্তু তখন প্রেডিক্ট করতে পারে যে নেক্সট মুভটা কি হবে। তো সেই অনুযায়ী তারা কিন্তু পরিকল্পনা করতে পারে, ফাঁদ তৈরি করতে পারে। তবে আশার ব্যাপার হচ্ছে যে আমি এই ইস্যুর পরবর্তী সময়টাতে ক্রিটিক্যাল থিঙ্কিং এর প্রয়োগ দেখতে পাচ্ছি, যেটা আমি অ্যাপ্রিশিয়েট করছি। দেখেন, ক্রিটিক্যাল সিচুয়েশন ডিমান্ডস ক্রিটিক্যাল থিঙ্কিং। মব ভায়োলেন্স প্রতিরোধ করতে আমাদের প্রত্যেকের নিজের ব্যক্তিগত জায়গা থেকে চেষ্টা করতে হবে। আমি যাতে কোনোভাবে মব ভায়োলেন্সকে উৎসাহিত না করি, সেটা যেমন খেয়াল রাখতে হবে। আমার ঠিক পাশের মানুষটা, তিনি যাতে মব ভায়োলেন্সে জড়িত না হয়, সেটাও কিন্তু আমাদের এনশিওর করতে হবে। একটা মবের মধ্যে, একটা মব যখন তৈরি হবে, সেখানে অ্যাজ এ অথরিটি যারা চেষ্টা করতেছেন এই মবটাকে থামানোর, তাদেরও কিন্তু প্রতিনিধি এই মবের মধ্যে থাকাটা দরকার, যারা এই মবটাকে থামাতে ভূমিকা পালন করতে পারেন। এইরকম ভাবে যদি একটা মবকে ডিল করা হয়, যদি মবটার ইন্টারনাল এবং এক্সটার্নাল স্পেয়ার থেকে চেষ্টা করা হয়, আমি মনে করি মব ভায়োলেন্স অনেকটাই বন্ধ করা সম্ভব।